নগদ অর্থ পেলেন 37,500 ফ্যামিলি কার্ডধারী। 5 বছরে 4 কোটিতে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। কৃষক কার্ড বিতরণ আগামী মাসে। সংবিধান সংস্কার বাস্তবায়নের উপায় ঠিক হবে সংসদে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, আপাতত বাড়ছে না বিদ্যুৎ জ্বালানির দাম, জানালেন প্রতিমন্ত্রী। জন আস্থা ফেরাতে সরকারের প্রতি তাগিদ বিশ্লেষকদের। ইরানে হামলার তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। যুদ্ধের সমাপ্তি শিগগিরই, আভাস ট্রাম্পের। ওয়াশিংটন নয়, সমাপ্তি তেহরানের হাতেই, হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দায়িত্ব নেয়ার 1 মাসের কম সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করল বিএনপি সরকার। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড দেওয়া হলো 37,567 পরিবারের নারী সদস্যকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান সরকার। তিনি জানান, প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র না সরলেও মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক বিবেচনায় বাকি কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তাই ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সারা দেশে ফ্যামিলি কার্ড পাওয়া সবার কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন 37,567 পরিবার। পর্যায়ক্রমে আগামী 5 বছরে 4 কোটি পরিবারের নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সরকার প্রধান বলেন, নির্বাচিত সরকারের কাছে অনেক প্রত্যাশা জনগণের। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবেই। সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। নির্বাচনের আগে দেয়া অন্যান্য প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কথা জানান প্রধানমন্ত্রী। এপ্রিল মাসে কৃষক কার্ড বিতরণের কথাও জানান তিনি। এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। করাইলের পাশাপাশি সাততলা, ভাসানটেক সহ মিরপুরের আরও কিছু বস্তিবাসীকে শুরুতে দেয়া হচ্ছে এই ফ্যামিলি কার্ড। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী করাইল বস্তির নিম্ন আয়ের মানুষের মুখে এখন ঈদের হাসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ ফ্যামিলি কার্ডের 2,500 টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে গেছে সুবিধাবঞ্চিতদের হাতে। অনেক বড় কোনো প্রাপ্তি না হলেও সরকার থেকে প্রতি মাসে এই সুবিধা ভরসা যোগাচ্ছে নিম্ন আয়ের নারীদের। প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগী এসব মানুষ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। স্বামী রিকশা চালক, দোকানের শ্রমিক কিংবা সবজি বিক্রেতা, স্বামীর একার আয়ে সংসার চালাতে হিমশিম খাওয়ার অবস্থা। তাই বাধ্য হয়ে ছোট সন্তান ঘরে রেখেই কাজ করেন বাসাবাড়িতে। এমন শত শত গল্প রাজধানীর করাইল বস্তির ঘরে ঘরে। করাইল, সাততলা, ভাসানটেকের বস্তিবাসী এসব নারীর মুখে হাসি ফুটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড। জীবনের পয়সা আমি 2500 টাকা পাইছি, আমার কাছে অনেক কিছু।
25 লাখ পাইছি তারেক জিয়ার অনুদান। তারেক জিয়া যেটা অদা দেয় ওটা করে, এটা তারেক জিয়া কাজ করে। আমরা পাইছি, অনেক আনন্দিত। ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক নারীর মোবাইলে পৌঁছে গেছে 2,500 টাকা। টাকার পরিমাণ সামান্য হলেও নিম্ন আয়ের মানুষ এই টাকা ঘিরেই নানা রকম পরিকল্পনা আর স্বপ্ন বুনছেন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ বাঁচাক, আমার মাথা জুটি চুল উঠে আয় দিও। আবু দোবান দেখা হয় আমি তাই করাম রে বাবা, ঈদাইত আছে। আমরা এখানে আসার সাথে সাথে আমাদের কার্ডে ঢাকা ঢুকছে। বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ সহ দেশের 14 ইউনিয়নে পাইলট প্রকল্পের আওতায় ঢাকার বাইরের নারীরাও এই কার্ড পেয়ে খুশি। আজকে এটা পেয়ে আমার খুশিতে আমি আত্মহারা, আমার খুশির বাদ ধরে রাখা যায় না। এই ফ্যামিলি কার্ড পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তাহলে আমার একটু উপশম হয়েছে, আমার বাচ্চাটা এইটি পরে একটু উপশম হয়েছে আমার। এই অনেক খুশি, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংস্কার পরিষদ হবে কিনা, উচ্চকক্ষ সহ শাসনতান্ত্রিক সংস্কারের কি কি গ্রহণ করা হবে বা কি কি হবে না তা ঠিক করবে সংসদ। যারা সনদ বাস্তবায়ন নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে তারা নিজেরাই সনদ সময় মতোই সই করেনি বলেও সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐকমত্য কমিশনে নেওয়া অবস্থান অনুযায়ী সবকিছু করবে বিএনপি উল্লেখ করেন ওই কমিশনে বিএনপির নেতৃত্ব দেয়া এই নেতা। রকুনুজ্জামানের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে 12 মার্চ বৃহস্পতিবার। প্রথম অধিবেশনটি এরই মধ্যে নানা কারণে আলোচনায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থানের বিষয়টি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক ইফতার পার্টিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সালাউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া অধ্যাদেশ পাশ হওয়া, সংবিধান সংস্কার কমিশন গঠন এবং জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। যারা এখন বিরোধী দল, বৃহৎ বিরোধী দল, তারা বলছে জনরায় অনুসারে জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, দেরিতে হলেও নিতে হবে। কিন্তু বক্তব্য হলো এগুলো গায়ের জোরে। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের বক্তব্য ছিল, যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানেই নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফর্মে শপথ হবে সেটা তৃতীয় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু আজকে যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব। কারণ বিচারকগণ শপথ নিয়েছেন সংবিধান রক্ষণের, সংরক্ষণের এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। নোট অব ডিসেন্ট সহ জুলাই জাতীয় সনদকে বিএনপি ধারণ করে। জনগণ সেভাবেই ম্যান্ডেট দিয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে। আমরা তো জুলাই জাতীয় সনদকে অস্বীকার করি না। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা শব্দকে, অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা সেটা বাস্তবায়ন করব। এমনকি সেই প্রতিশ্রুতির বাইরেও আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে বিএনপি যে সমস্ত ইশতেহার প্রণয়ন করে জনগণের ম্যান্ডেট লাভ করেছে, সেই সমস্ত ইশতেহারেও যা কিছু আছে তা আমরা বাস্তবায়ন করব। তার মধ্যে আমরা উপরাষ্ট্রপতির একটা বিধান করার জন্য আমরা করেছি, ইশতেহার উল্লেখ করেছি, তা আমাদেরকে সেটা জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করবো। এরকম আরও অনেক কিছু আছে। শুধুমাত্র আমরা জুলাই জাতীয় সনদেই সীমাবদ্ধ থাকবো না, আমরা ইশতেহার উল্লেখপূর্বক যে সমস্ত বিষয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সকল কিছু আমরা অঙ্গীকারাবদ্ধ, আমাদের প্রতিশ্রুতি আছে, আমরা সেটা বাস্তবায়ন করব। সুতরাং এখানে মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই। জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, আপনারা সেই কিতাবটি হাতে নিয়ে দেখবেন, ওখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত দফায়, সেই সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হন,
তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবে না। 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে, সেগুলো কোনটি গৃহীত হবে বা কোনটি হবে না তা ঠিক করবে সংসদ। যেদিন জাতীয় সংসদ বসবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে প্রথম সেশনেই আমরা সাংবিধানিকভাবে এই 133টি অধ্যাদেশ উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের ইখতিয়ার। সংসদকে প্রাণবন্ত করতে সবার অংশগ্রহণের উপর জোর দেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। একজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ফাঁস হওয়ার ঘটনায় বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ফোনের অডিও সাইমুম রেজার বলে নিশ্চিত করেছেন সাইবার বিশেষজ্ঞরা। মঙ্গলবার চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল 9:30টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব ইস্যুতে গ্রহণ করা হবে জিরো টলারেন্স নীতি। সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে 1 কোটি টাকা ঘুষ চান। এদিকে একাধিক সাইবার বিশেষজ্ঞ বলেছেন, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারেরই। ফজলে করিম চৌধুরীর খালাসের বিনিময়ে এই টাকা দাবি করেন তিনি। আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়, এবং এইগুলি এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। মোটরযান প্রতি সরকার নির্ধারিত সীমায় জ্বালানি সরবরাহ করছে পাম্পগুলো। জ্বালানি পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। পরিস্থিতি মোকাবেলায় জরুরি কাজ ছাড়া গাড়ি ব্যবহার থেকে বিরত থাকছেন অনেকেই। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সরবরাহ বেশি দিন ধরে রাখতে মোটরযান প্রতি জ্বালানি দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা মেনে তেল সরবরাহ করছে পাম্পগুলো। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও জ্বালানি তেল পাচ্ছেন সবাই। 2 লিটার করে তেল প্রতিদিনই নিতে পারতেছি, হয়তো একটু কষ্ট হয়, লাইনে দাঁড়াইতে হয়। তেল পাচ্ছিলাম না বলতে প্রতিদিন যেভাবে লাইনে দাঁড়িয়ে নিতে হয়, যেমন অফিসিয়াল কাজের মধ্যে আমি সময়টা বের করতে পারছিলাম না। খুবই ইমার্জেন্সি, দ্যাটস ওয়াই বাইক বের করে এই লাইন ধরে তেল নিয়ে আমার এখন কাজে যেতে হবে। 10 লিটার তেল দিলে এই জ্বালানি দিয়ে তো কোথাও যে একটা ভালো একটা টোর দিয়ে আসা যায় না, তো কাজ হবে না। এটা অযথা রাস্তায় জ্বালানি পড়তে হবে যানজটে, বসের তো আর কোনো লাভ হইল না, তো গাড়ি নেওয়াতে না নয় বেটার। ডিউটি কমাই দিছে, কোচিং ডিউটিগুলো রিক্সা দিয়ে করাই, সারে সকালে নামাই দিয়ে আসি, বিকালে সে রিক্সাতে চলে আসে। যারা মজুত করতেছে তারা তো অসাধু লোক, তারা তো কখনো দেশের ভালো চায় না। মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলগুলোর জ্বালানি 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার করা হয়েছে। মঙ্গলবার বিপিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে কিছু পাম্প তেল সরবরাহ সংকটে তাদের বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরবরাহ বাড়িয়েও অস্বাভাবিক চাহিদা ও উদ্বেগের কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের উৎকণ্ঠা কমানো যায়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আগেও কোনো সংকট ছিল না, এখনও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, বিদ্যুৎ জ্বালানি কোনোটারই কোনো সংকট নেই, তাই এই মুহূর্তে বিদ্যুৎ বা জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ছাড়াও আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হবে বলে জানান তিনি। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। অকটেনের সিংহভাগ আমরা কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু আমরা এটি
পরিশোধিত আকারে আমরা পাই, আমরা আমদানি করতে হয়। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য, কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ স্বল্প দীর্ঘ হলেও গরমে বিদ্যুৎ সংকট পৌঁছাবে চরমে, এমন পূর্বাভাস বিশ্লেষকদের। একই সঙ্গে চলমান জ্বালানি তেল সংকট ও বিশৃঙ্খলার জন্য সরকারের কর্তা ব্যক্তিদের দায় রয়েছে বলেও মনে করেন তারা। অযাচিত কথার পরিবর্তে বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রীকে জন আস্থা তৈরিতে কাজ করার পরামর্শ বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। নিরাপত্তা নিশ্চিতে কমপক্ষে 3 মাসের জ্বালানি তেল মজুত থাকা আদর্শ, কিন্তু বাংলাদেশের সে সক্ষমতা মাত্র 45 দিনের। সেটিও নির্ভর করে আমদানি চেইনের উপর। এ কারণেই ইরান যুদ্ধ শুরুর পরই সরবরাহ সংকটে পড়ে পুরো দেশ। দেশে পেট্রোল অকটেন উৎপাদন হলেও সরকারের তথ্য বিভ্রাটে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য খাত সংশ্লিষ্টদের। যে সংকটটা আমরা চোখে পড়তেছে এবং শহর অঞ্চলের প্রতিটা পাম্পে আমরা দেখা যাচ্ছে প্রচুর গাড়ির ভিড় এবং প্রচুর গাড়ির চাপ যা স্টেশনগুলিকে ফেস করতে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশই আমাদের দেশীয় উৎপাদিত যেই জ্বালানিটা সেটাই তারা সরবরাহ নিতে আসছে। যেই ঘোষণাটা আসলো আমাদের এখানে যে আমাদের স্টক আছে এই আইটেমটার এত, এই আইটেমটার এত, এই আইটেম, এইটা আমার মনে হয় এটা দায়িত্বশীল আচরণ হয়নি। প্রত্যেকেরই আমরা যদি দায়িত্বশীল আচরণ করতাম, আমি সরকারের তরফ থেকেও বলবো, পাশাপাশি ভোক্তারাও কিন্তু আমরা কেউ দায়িত্বশীল আচরণ করিনি। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম। ফলে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, বাড়বে লোডশেডিং। মজুত কম থাকা ও বকেয়ার কারণে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে এপ্রিলের প্রথম সপ্তাহে। আমরা 4,500 মেগাওয়াট হলো মানে এইচএফও আইপিপি, মানে লোকাল আইপিপি ক্যাপাসিটি। এখান থেকে ধরেন হাইয়েস্ট লেভেলে 4,000 মেগাওয়াট দেওয়া যেতে পারে, মানে 3.5 থেকে 4,500 মেগাওয়াট দেওয়া যেতে পারে, সাবজেক্ট টু আমার এইচএফও যদি অ্যাভেলেবেল থাকে। এইচএফও তো আমাদের অ্যাভেলেবেল না, আমাদের সবার কাছে, কারো কাছে হয়তো কারো কাছে 50% আছে, কারো কাছে 20% আছে। আমার যদি ফুল ফেজের যদি আমার ক্যাপাসিটি সাপোর্ট পেতে চাই, তাহলে ফুল ফেজের আমার হলো অয়েলটা লাগবে, সেই অয়েলটা তো আমাদের কাছে নাই। আগামী 1 বছর আমাদেরকে এই নতুন প্রকল্পের বা এই ফুয়েল চালানো, ডিজেল লিকুইড ফুয়েল চালানো, এইগুলা গ্যাস তো আমাকে তোলার প্রোগ্রাম নিয়ে আমাকে এই গ্যাস দিয়ে চলতে হবে। আগামী 1 বছর এইভাবে চলতে হবে এবং সংকট আমাদের থাকতে হবে। লোডশেডও করতে হবে। লোডশেডকে জনগণকে প্রচার করে লোডশেডের মানে অংশীদার হতে হবে আমাদের। সংকট সামাল দিতে বাড়তি দামে গ্যাস তেল আনার আপাতত কোনো বিকল্প নেই সরকারের সামনে। ফলে আগামীতে হয় ভর্তুকি বাড়াতে হবে, না হলে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে সরকারকে। এখন বলতেছে আমাদের আগের দামে একটা 5-12টা জাহাজ বোধহয় 2টা আসছে, আর 10টা আসতেছে। আমাদের স্টক আছে প্রায় 1 মাসের মতো। তো এই সবগুলাকে হাতে রেখে তাকে প্ল্যান করা উচিত, এবং সামনে যদি তেলের দাম বাড়ে বা কয়লার দাম বাড়ে, গভর্নমেন্টকে ওই ক্ষেত্রে সাবসিডি দিতে হবে। জনগণের উপর আজ বোঝা চাপানো যাবে না। এলএনজি যখন স্বাভাবিক অবস্থায় ছিল, এলএনজি কনভার্সনে আমাদের প্রতি ইউনিট কস্ট উঠে যেত 14 থেকে 15 টাকা বিদ্যুৎ, যেটা পিডিবি বেচতে যাচ্ছে এভারেজ 5 টাকা। যে এই ভর্তুকি কোত্থেকে দেবে? আমাদের তো ফাঁকা একদম। তাই এই ভর্তুকিকে আবার করবে, যে নীতিটা নেওয়া উচিত ছিল যে আমরা এক্সিস্টিং সাবস্টেশনগুলোকে কীভাবে সক্ষম, এফিসিয়েন্সি, দক্ষতা বাড়াতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন, আপাতত সাশ্রয়কে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাতে হবে সরকারকে। পাশাপাশি আমদানির জন্য নতুন বাজার খোঁজা, গ্যাস অনুসন্ধান ও দ্রুত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, নেমেছে $100 নিচে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ার করে বলেছেন, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার জব্দের চেষ্টা করলে ইরানে 20 গুণ বেশি হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ ঠিক করবে তেহরান। শহীদ আরাফাতের রিপোর্ট। টানা 11তম দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পথে যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী ট্যাঙ্কারে হামলা বা আটকানো হলে ইরানের মাটিতে 20 গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে, এমন হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রয়োজনে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার কয়েক দফায় এসব কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যাতে তারা কখনোই জাতি হিসেবে দাঁড়াতে না পারে। এদিকে ইরানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে তারা। তেহরান ও ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোতেও হামলা জোরদার করেছে মার্কিন বাহিনী। হামলা চলছে লেবাননের বিভিন্ন শহরেও। স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় সংঘর্ষের তথ্য আসছে। যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় যেতে চায় না তেহরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড IRGC ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। রাতভর হামলা হয়েছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। বাহরাইনে একজন নিহত হয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে। মধ্যপ্রাচ্যে সামরিক নজরদারি বাড়াতে বিমান ও সংযুক্ত আরব আমিরাতে মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল ৮৮ থেকে $৯৮ মধ্যে ওঠানামা করছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রাজধানীর রমনায় রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বৈশ্বিক এই অর্থনৈতিক পরিস্থিতিতে একটি গোষ্ঠী নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন চান। তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই দেশের উন্নয়ন করতে চান। নতুন সরকারকে কাজ করতে সময় দিতে হবে। সরকার বিরোধী স্লোগান দিয়ে রমজান মাসে দেশকে অস্থিতিশীল না করারও আহ্বান তার। মিথ্যা অপবাদ দিয়ে রোজার মাসে মানুষকে খাটো না করতেও সতর্ক করেন মির্জা আব্বাস। এখন যে একটা বৈশ্বিক দুরবস্থা চলছে, যুদ্ধ অবস্থা চলছে সারা বিশ্বে, কিছুটা সমস্যা তো হতেই পারে, সারা বিশ্বে হচ্ছে, এখানে হতে পারে। এক শ্রেণীর রাজনৈতিক দল এটাকে পুঁজি করার চেষ্টা করছে, এখন থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে এই সরকারকে বিব্রত করা যায়। সরকারকে বিব্রত করে নিজে ক্ষমতায় যাওয়ার চিন্তা কেন ওনারা করেন? কোনো সরকারকে বিব্রত করে যদি কোনো কেউ ক্ষমতায় আসে, তাকে তো বিব্রত কেউ করতে পারে, এতে কিন্তু দেশে কোনো উন্নতি হবে না। দেশের উন্নয়নের জন্য আমরা চাই সহযোগিতা। আমাদের প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন। উন্নয়নের জন্য এককভাবে কোনো রাজনৈতিক দল কখনো কোনো দেশের উন্নতি এবং উন্নয়ন করতে পারবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নগদ অর্থ পেলেন 37,500 ফ্যামিলি কার্ডধারী। 5 বছরে 4 কোটিতে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। কৃষক কার্ড বিতরণ আগামী মাসে। সংবিধান সংস্কার বাস্তবায়নের উপায় ঠিক হবে সংসদে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, আপাতত বাড়ছে না বিদ্যুৎ জ্বালানির দাম, জানালেন প্রতিমন্ত্রী। জন আস্থা ফেরাতে সরকারের প্রতি তাগিদ বিশ্লেষকদের। ইরানে হামলার তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। যুদ্ধের সমাপ্তি শিগগিরই, আভাস ট্রাম্পের। ওয়াশিংটন নয়, সমাপ্তি তেহরানের হাতেই, হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।